আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা গত ক্লাসগুলোতে আমরা ব্যাকরণের কিছু বেসিক আলোচনা দেখেছিলাম, ঠিক আছে? এবং স্বরধ্বনি সম্পর্কে যে 7টি স্বরধ্বনি ছিল, অর্থাৎ স্বরধ্বনির যে উচ্চারণের স্থান, অর্থাৎ কোথা থেকে উচ্চারিত হবে, হ্যাঁ, অর্থাৎ উচ্চ স্বর হবে না নিম্ন স্বর হবে, সংবৃত হবে না বিবৃত হবে, হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে ওভারঅল দেখেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা দেখব উচ্চারণ অনুসারে শ্রেণীবিভাগ। তো উচ্চারণ অনুসারে শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাহলে অর্থাৎ উচ্চারণ অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে 7 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে উচ্চারণ অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? 7 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ। তো এটা এখানে আমরা বলে দিয়েছি। তো এই 7 ভাগটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন কণ্ঠ ব্যঞ্জন, তারপর কণ্ঠনালীয় ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তারপর দন্ত ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন এন্ড দন্তমূলীয় ব্যঞ্জন, ঠিক আছে? তো আমরা মোটামুটি এই কয়েকটার সাথে পরিচিত, তাই না? এই যে কণ্ঠ ব্যঞ্জনের সাথে, তারপর তালব্য ব্যঞ্জনের সাথে, তারপর মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন এবং ওষ্ঠ ব্যঞ্জন, এই তিনটার এই পাঁচটার সাথে আমরা ওভারঅল পরিচিত। বাট এই যে 2 নম্বর, অর্থাৎ কণ্ঠনালীয় অ্যান্ড দন্তমূলীয়, এই দুটোর সাথে আমরা পরিচিত না, ঠিক আছে? তো ওভারঅল অর্থাৎ এটা দেখো, অর্থাৎ দন্তমূলীয় থেকে, অর্থাৎ দন্ত ব্যঞ্জন থেকে মূলত দন্ত ব্যঞ্জন নামে একটা উচ্চারণ আসছে, এবং তারপর কণ্ঠ ব্যঞ্জন থেকে কণ্ঠনালীয় উচ্চারণ এসেছে, ঠিক আছে? তো আমরা এই বিষয়গুলো একটু দেখবো, ঠিক আছে? ওকে, ফাইন। তো আমি এখানে একটা ছক তৈরি করেছি, এই ছকটা যদি একটু মনে রাখো, তাহলে উচ্চারণের স্থান, হ্যাঁ, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণের স্থান, তো আমাদের কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি একটু বড় করতেছি, হ্যাঁ। আচ্ছা, ফাইন। তো এটাকে একটু, আচ্ছা, তো দেখো এই চারটা একটু মনে রাখবা, হ্যাঁ। তো আমরা বলছিলাম যে 5টি উচ্চারণের স্থান, এদেরকে স্পর্শ ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো বলা হয়, এগুলোকে বর্গীয় ধ্বনি বলা হয়, হ্যাঁ। আমরা ওভারঅল এগুলো জেনেছি আগে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে ক থেকে, এই যে ক, খ, গ, ঘ, উম, হ্যাঁ। তো এই কয়টাকে আমরা কি বলি? কণ্ঠব্যঞ্জন, 5টি, ওকে। তারপর চ, ছ, চ, ছ, বর্গীয় জ, ঝ, তারপর ইও আছে, হ্যাঁ। তো এই 5টিকে আমরা কি বলি? তালব্য, হ্যাঁ, তালব্য ব্যঞ্জন। এটাকে কি বলা হয়? অর্থাৎ ক বর্গটাকে বলা হয় কণ্ঠব্যঞ্জন, চ বর্গকে কি বলা হয়? তালব্য ব্যঞ্জন, দেন ট বর্গকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন কেন বলা হয়? কারণ এই যে ট বর্গটা দেখো, ট, ঠ, ড, ঢ কি ছিল? মূর্ধন্য ছিল, ঠিক আছে? ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। যেহেতু মূর্ধন্য দিয়ে শেষ হয়ে গেছে, যার জন্য এটাকে আমরা কি বলবো মনে রাখার টেকনিক হিসেবে? মূর্ধন্য ব্যঞ্জন, ঠিক আছে? আবার ত বর্গটা যদি লক্ষ্য করো, ত, থ, দ, ধ কি হয়? দন্তন্য, ঠিক আছে? তাহলে যেহেতু দন্তন্য দ্বারা শেষ হয়েছে, যার কারণে এটাকে আমরা কি বলবো? দন্ত ব্যঞ্জন, হ্যাঁ। আর প, ফ, ব, ভ, ম, এই 5টাকে আমরা কি বলবো? ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন কেন বলা হয়? এই 5টা একবার উচ্চারণ করে দেখো। উচ্চারণ যদি একটু করো তাহলে দেখবা 2 ঠোঁট, হ্যাঁ, 2 ঠোঁট কি হয়? একত্রে উচ্চারিত হয়। যেমন প, প, উচ্চারণ করো আমার সাথে সাথে, তাহলে বিষয়টা বুঝতে পারো। ফ, 2 ঠোঁট মানে একত্রে কাজ করে, হ্যাঁ। প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? একটু একটু প্র্যাকটিস করো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এই কারণে এদেরকে কি বলা হয়? ওষ্ঠব্যঞ্জন, ওকে। আচ্ছা, তো এগুলো হলো ধ্বনির নাম, এগুলো কি দেখলাম? ধ্বনির নাম, ওকে। তো এখন উচ্চারণ স্থান অনুসারে এগুলোকে কি বলা হয়? কণ্ঠব্যঞ্জনকে, অর্থাৎ এটাকে বলা হয় উচ্চারণের স্থান অনুসারে জিহ্বা মূল, অর্থাৎ জিহ্বার মূল থেকে উচ্চারিত হয়। যেমন ক যদি উচ্চারণ করো, তাহলে জিহ্বার অগ্রভাগ অনুসারে এটা উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, ঠিক আছে? এদেরকে উচ্চারণ করো, দেখো জিহ্বা মূল থেকে উচ্চারিত হয়। তারপর তালব্য ব্যঞ্জন কি বলা হয় উচ্চারণের স্থান অনুসারে? অগ্রতালু ব্যঞ্জন। অগ্রতালু কেন বলা হয়? তো একবার উচ্চারণ করে দেখো, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবো। এবং চ, ছ, বর্গীয় জ, চ, ছ,
জ, ঝ। দেখো তালু, তালুটা কাজ করে সবসময়, ঠিক আছে। অগ্রতালু, অগ্র মানে কি সামনের যে তালুটা আছে এটা কাজ করে, দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়, উচ্চারণের স্তর অনুসারে তালব্য ব্যঞ্জনকে অগ্রতালু বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর মূর্ধন্য ব্যঞ্জন কে এটাকে বলা হয় পশ্চাৎ দন্তমূল। হ্যাঁ, এটা কি বলা হয়, পশ্চাৎ দন্তমূল। তাহলে আমি এই বিষয়টা আরো ক্লিয়ার করি। এটা যদি আমাদের ঠোঁট হয়, হ্যাঁ, যদিও প্রপারলি হয়নি। আচ্ছা, তো এটা ধরলাম আমাদের ঠোঁট। হ্যাঁ, তো এটাকে ও ঠোঁটের উপরের অংশকে কি বলা হয়, অগ্রদন্ত। ঠোঁটের উপরের অংশকে বলা হয় অগ্রদন্ত, আর নিচের অংশকে বলা হয় পশ্চাৎ দন্ত। ঠিক আছে, ওকে। আর দুই ঠোঁট যখন একত্রে কি হয় উচ্চারিত হয়, তখন সেটাকে বলা হয় ওষ্ঠ। ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে মূর্ধন্য ব্যঞ্জন কেন বলা হয়, উপরের ঠোঁটটা কাজ করে ট, ট, ঠ, ড, ঢ। দেখো উপরের ঠোঁটটা কাজ করে, হ্যাঁ সরি, উপরের ঠোঁট নিচে, হ্যাঁ, যার কারণে এতে কি বলা হয়, মূর্ধন্য ব্যঞ্জন। আর অগ্রদন্তমূল বলা হয় কেন, দন্তমূলকে ত, প, সরি ত, থ, দ, ধ, দন্তন, সরি ত, থ, দ, ধ, দন্তের ন, এদেরকে অর্থাৎ উপরের ওষ্ঠ অনুসারে কাজ করে, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় অগ্রদন্তমূল। আই থিঙ্ক আমি এইটুকু বুঝাতে পেরেছি। তো আমাদের উচ্চারণের স্থান, ধ্বনির নাম অনুসারে উচ্চারণের স্থান অনুসারে কিভাবে নামকরণ করা হয়, এগুলো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। এখন আমরা অর্থাৎ এটাকে দুইটা যদি খণ্ডে বিভক্ত করা হয়, হ্যাঁ, এই বর্গীয় বর্ণগুলোকে দুইটা অংশে বিভক্ত করা হয়, একটা অঘোষ and দেন আরেকটা হচ্ছে কি বলা হয়, ঘোষ বর্ণ। অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ, ঠিক আছে। অঘোষ বর্ণ এবং ঘোষ, ঘোষের মধ্যে একটা মিল আছে, দেখো ঘোষগুলোর মধ্যে একটা কি আছে, মিল আছে। হুম, ঘোষের মধ্যে একটা কি আছে, মিল আছে। আছে কি মিল আছে, একটু লক্ষ্য করি। আচ্ছা, তো এই দুটো যদি একটু লক্ষ্য করো, দেখুন গ ঘ, হ্যাঁ, তাহলে দুই গ, জ ঝ, ড ঢ, দ ধ, প, ব ভ, মানে একই জাতীয় না, একই জাতীয় বোঝায়। গ ঘ দুই ঘ, জ ঝ ঝ দুই ঝ, ড ঢ দুই ড, হ্যাঁ ঢ, দ ধ দুই ধ, প, সরি ব ভ। ঠিক আছে, যদি মিল যদি থাকে তাহলে সেগুলো হবে অঘোষ, আর যদি মিল না থাকে, হ্যাঁ, যেমন ক খ, এটা কি একই জাতীয় বুঝছে, ক খ, ক এক জিনিস, খ এক জিনিস। তারপর চ ছ, ট ঠ, ত থ, প ফ। অর্থাৎ যদি ভিন্ন হয়, উচ্চারণটা যদি ভিন্ন হয় তাহলে সেটা হবে অঘোষ। হ্যাঁ, উচ্চারণ ভিন্ন হলে কি হবে, অঘোষ হবে। আর যদি উচ্চারণটা একই জাতীয় মনে হয় তাহলে সেটা কি হবে, ঘোষ বর্ণ। হুম, আর লাস্টের যে বর্ণগুলোকে আছে, অর্থাৎ যেটাকে নাসিক্য বর্ণ বলা হয়, ঠিক আছে, এগুলোকে নাসিক্য বর্ণ বলা হয়। ঠিক আছে, এই উম, হুম, উম, দন্তান্ন, তারপর ম। ওকে, আই থিঙ্ক এইটুকু আমরা জানি। ওকে, আচ্ছা, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি দ্বিতীয় পার্টে এর সম্পর্কে আরো বিস্তারিত বলবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।